নমস্কার, শুরু করছি নিশাচর ইউটিউব চ্যানেলের দ্বিতীয় নিবেদন। আজকের গল্প স্নেহের টানে। বাবা মা দুজনেই যখন একসঙ্গে কার অ্যাক্সিডেন্টে মারা যায়, রূপুর বয়স তখন মাত্র 6 বছর। তার বাবা ছিল নামকরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আর মা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। উচ্চবিত্ত রূপু বাবা মায়ের সাথে থাকতো কলকাতার একটি পশ এলাকায় নিজেদের ফ্ল্যাটে। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর তার ঠাঁই হয় নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের বাড়িতে। ওটি ছিল তার বাবার পৈতৃক ভিটে। তার ঠাকুমা প্রতিভা দেবী কলকাতার পাট চুকিয়ে একমাত্র ছেলের আদরের রাজকন্যাটিকে নিজের কাছে এনে রাখেন। সেখানে ঠাম্মা আর ডাকু দাদার সাহচর্যে রূপুর দিন বেশ ভালোই কেটে যেতে লাগলো। তার ঠাকুমা ছিলেন অসীম সাহসিনী নারী। তিনি একা হাতে সংসার চালাতেন, চাষবাসের হিসাব রাখতেন। আর ডাকু দাদা বাড়ির পরিচালক হলেও ছিল ঠাকুমার দক্ষিণ হস্তস্বরূপ। তিনি চাষবাস তদারকি থেকে বাজার দোকান সব করতেন মা ঠাকুরুনের কথা মতো। ঠাম্মা অতটা শিক্ষিত না হলেও তিনি সবসময় চাইতেন রূপুর পড়াশোনায় যেন কোনো গাফিলতি না হয়। তিনি সর্বদা রূপুকে বলতেন তাকে বাপ মায়ের মতো বড় ডাক্তার হতে হবে। রূপুও ঠাম্মির কথা রাখতে বদ্ধপরিকর। ক্রমে দিন এগোতে লাগলো। রূপু গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুল, তারপর কলেজে গেল। চান্স পেল সে মেডিকেলে। রূপু আবার বাড়ি ছেড়ে শহরে এলো। সেখানে চলল দিন রাত পড়াশোনার সাধনা। একসময় সে ইন্টার্নশিপ পেল শহরের একটি নামী হসপিটালে। খবরটা ঠাম্মির কাছে যখন রূপু বলল, সেদিন প্রথম ঠাম্মির চোখে জল দেখল সে। তিনি তার কপালে ঠোঁট ছুঁইয়ে চুমু খেয়ে আশীর্বাদ করলেন। ঠাম্মির পান চেবানো মুখ থেকে ভেসে এলো চমন বাহারের সুন্দর গন্ধটা। এই গন্ধটা ভারী ভালো লাগে রূপুর। এই গন্ধটা আর ঠাম্মি যেন একে অপরের পরিপূরক। আদর শেষে ঠাম্মি রূপুকে বলল, শুধু এখানেই আটকে থাকলে চলবে না দিদি ভাই, তোমায় আরো অনেক পথ চলতে হবে। বিদেশ যেতে হবে, বিলাতি ডিগ্রি আনতে হবে, বিদেশি কৌশল শিখে বাবার থেকেও বড় ডাক্তার হতে হবে। রূপু ভাবেনি এরকম কথা শুনবে, তাই সে যার পর নাই বিস্মিত হলো। কিন্তু খানিকক্ষণের মধ্যেই বুঝলো প্রতিভা দেবী মজা করছেন না। তিনি তার সমস্ত গয়না আর বেশ কিছু সার্টিফিকেট এনে রূপুর সামনে ধরলেন। বললেন, চিন্তা নেই দিদি ভাই, তোমার বিদেশ যাত্রার খরচ জোগানো আছে আমার। রূপুর সেদিন মনে হয়েছিল সে সত্যি ভীষণ রকমের লাকি, যার কাছে এমন ঠাকুমা আছে। ভারতবর্ষের অর্ধেক মেয়েকে হয়তো এই বয়সে এসে বিয়ের জন্য কেরিয়ার জলাঞ্জলি দিতে হয়, কিন্তু এই প্রত্যন্ত গ্রামের এই ন্যূনতম শিক্ষিতা মহিলা তাকে তার সর্বস্ব দিয়ে দিচ্ছে বিদেশে পাড়ি দিয়ে ডাক্তার হওয়ার জন্য। ঠাম্মির গলা জড়িয়ে সেদিন ফুপিয়ে উঠেছিল রূপু। ঠাম্মি মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, কোনো চিন্তা নেই দিদি, আমি তো আছি। এরপর রূপু পাড়ি দেয় আমেরিকা ডাক্তারি ক্ষেত্রে আরও উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে। যাওয়ার সময় সে বারবার ডাকু দাদাকে বলে ঠাম্মির খেয়াল রাখতে। তার গিন্নিপনা দেখে বছর 60 বৃদ্ধ ডাকু দাদা তো হেসে অস্থির। ঠাম্মাও যোগ দিয়েছিল সে হাসিতে। আমেরিকায় এসে রূপু হয়ে পড়ল ভারী ব্যস্ত। সপ্তাহান্তে একবার ফোন হয়তো করতো ঠাম্মিকে। এইরকমভাবেই কেটে যাচ্ছিল দিন। হঠাৎ করেই নেমে এলো এক ভয়ানক মহামারী, করোনা। লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো এতে। রূপুর দম ফেলবার সময় নেই।
সারাক্ষণ নিজেকে মাস্ক আর পিপিই পোশাকে মুড়ে অক্লান্ত লড়াই মহামারীর বিরুদ্ধে। বাড়ি ফেরার সময় নেই ফোনে ঠাম্মির খোঁজ নেওয়া। সে তখন যোদ্ধা। কাটতে লাগলো দিনের পর দিন। পরিস্থিতি হতে লাগলো ভয়াবহ। একসময় রূপুর ওপরেও ধাবা বসালো সে মহামারী। গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলো সেও হসপিটালে। চলল মরণ ব্যাধির সঙ্গে দড়ি টানাটানি। এক ফোঁটা প্রাণবায়ুর জন্য প্রাণ ওষ্ঠাগত। এমনি এক বিকেলে হসপিটালের বিছানায় অর্ধ অচেতন রূপু জোরে জোরে শ্বাস টানছিল। হঠাৎ নাকে একটা চেনা গন্ধ জোরে ধাক্কা মারল। চমন বাহার। গন্ধটা পেতেই শ্বাসকষ্টটা যেন কমে এলো। চোখ মেলে তাকাতে চেষ্টা করলো রূপু। ওই তো একটা খুব চেনা অবয়ব আস্তে আস্তে এগিয়ে এলো কাছে। ঠাম্মি, অস্ফুটে উচ্চারণ করলো রূপু। ঠাম্মি একগাল হেসে বলল, হ্যাঁ গো দিদি ভাই, আমি তো এসে গেছি, এবার আর তোমার কষ্ট হবে না। সেই সদা হাসিতে উজ্জ্বল মুখ, অসুস্থ শরীরে সেদিকে চেয়েই রইল রূপু। খানিকক্ষণ চেয়ে থাকলো ঠাম্মিও। তারপর হাতটা ওপরে তুলে ধরল। মুঠোয় একটা লাল হলুদ সুতো। সেটা খুলে বলল, এসো তো দিদি, তোমার হাতে বেঁধে দিয়ে এটা ভালো হয়ে যাবে তুমি। বলতে বলতে আরও কাছে এগিয়ে এলো ঠাম্মি। রূপু সাধ্যমতো বাধা দিল। বলতে গেল, ছুঁয়ো না ঠাম্মু, আমি যে করোনা পজিটিভ। কিছু বলার আগেই ঠাম্মি অন্তর্যামীর মতো বলে উঠল, আমার কিচ্ছু হবে না রূপু রানী, এই মঙ্গলচণ্ডীর তাগা বেঁধে দিলাম হাতে, এবার আর কোনো কষ্ট হবে না। রূপু রানী, হ্যাঁ, আদর করে এই নামেই ঠাম্মি ডাকতো মাঝে মাঝে। ঠাম্মি এগিয়ে এসে বেঁধে দিল রূপুর হাতে সেই লাল হলুদ তাগা। তারপর বলল, আসি এবার দিদি ভাই। রূপু ক্ষীণ কণ্ঠে বলল, আর একটু থাকো না। কিন্তু ঠাম্মি কোনো উত্তর না দিয়ে আবার একমুখ হাসি দিয়ে পিছন ফিরে চলে গেল। রূপু নির্জীব হয়ে শুয়েই রইল। খানিকক্ষণ পরে নার্স রুবেলা আসতেই তাকে ঠাম্মার আসবার খবরটা জানাতে সে যেন আকাশ থেকে পড়ল। এই ওয়ার্ডে বাইরের লোক কি করে আসবে, তাও আবার বয়স্ক মানুষ? সত্যি কি তাহলে স্বপ্ন দেখল রূপু? পরক্ষণেই হাতের দিকে চাইতেই স্বপ্নের থিওরি জলাঞ্জলি গেল তার। ওই তো হাতে বাঁধা রয়েছে সেই লাল হলুদ সুতোটা। এই ঘটনার পর কেটেছে একটা সপ্তাহ। সুস্থ হয়ে কোয়ার্টারে ফিরেছে রূপু। কিন্তু যতবার বাড়িতে ফোন করবার চেষ্টা সে করছে, ততবার ব্যর্থতাই ওর পদচুম্বন করছে। আশঙ্কায় জর্জরিত হয়ে রূপু দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সারা পৃথিবীতে তখন থাবা বসিয়েছে মহামারী। দেশে ফেরার কোনো উপায় সেই মুহূর্তে ছিল না। তাই আরও কদিন তাকে অপেক্ষা করতে হলো। অবশেষে কমে এলো মরণ ব্যাধির প্রকোপ। যোগাযোগ ব্যবস্থা হলো স্বাভাবিক। রূপু বেশ কদিনের ছুটি নিয়ে বাড়ি ফিরছে। কিন্তু ফেরার পথেও বিপত্তি। কানেক্টিং ফ্লাইট ডিলে, ট্রেন লেট। পৌঁছনের কথা ছিল সকালের দিকে। সব ঝক্কি সামলে সে যখন স্টেশনে নামলো, তখন সন্ধ্যার কুসুম কুসুম অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তাঘাট করোনা পরবর্তী আবহে বেশ শুনশান। স্টেশনের বাইরে গুটিকতক টোটো রিক্সা থাকতো, এখন সেটাও নেই। অগত্যা চাকা লাগানো ব্যাগটা নিয়ে হেঁটেই খানিকটা এগোলো সে। হঠাৎ সামনে একটা প্যাক প্যাক শব্দ শুনে মুখ তুলোই দেখে উল্টো দিক থেকে একটা রিক্সা আসছে। মধুপুর বটতলা যাবে নাকি কাকা? গলা চড়িয়ে জিজ্ঞাসা করলো রূপু। আজ্ঞে দিদিমণি, যাবো, ফ্যাসফ্যাসে গলায় উত্তর দিল লোকটা। তৎক্ষণাৎ চড়ে বসলো রূপু। বলল, চলো। লোকটা প্যাডেলে চাপ দিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, 30 টাকা লাগবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমায় আমি 50 টাকা দেবো, বলল রূপু। পর কোনো কথা না বলে চুপচাপ রিক্সাতে বসে চারপাশ দেখতে লাগলো, অন্ধকারে যেটুকু দৃষ্টি চলে। রূপুর
এখন বারবার মনে হচ্ছে কতক্ষণে সে বাড়ি পৌঁছবে। সে জানে কিছু তো একটা ঘটেছে, যার জন্য ঠাম্মির ফোনটা বন্ধ এত দিন ধরে। অবশ্য কিপ্যাড ফোন খারাপ হয়ে গিয়েও থাকতে পারে। আর অসুখের সময় সত্যিই কি ঠাম্মি গেছিল নাকি তার কাছে? যদিও সেটা অবাস্তব জানে রূপু, কিন্তু হাতের এই লাল হলুদ সুতোটাই তো সব যুক্তি ওলট পালট করে দিচ্ছে। ভাবতে ভাবতেই এসে পড়েছে বটতলা। রিকশার ভাড়া মিটিয়ে নেমে এলো রূপু। এবার একটু হাঁটলেই বাড়ি। ওটুকু রাস্তা প্রায় দৌড়ে গেল সে, কিন্তু বাড়ির কাছে আসতেই অবাক হলো। গুটগুটে অন্ধকারে ভরা বাড়ির চৌহাদ্দি। সাঁঝবেলায় তখনও বাড়ি অন্ধকার। ঠাম্মি বলতো সন্ধ্যাবেলা কখনো বাড়ি অন্ধকার রাখতে নেই। তাহলে ভিতরে ঢুকে দরজায় করাঘাত করলো সে দুবার। কোনো সাড়া শব্দ নেই। ঠাম্মি, ও ঠাম্মি, ডাকুদা বলে দুবার ডাকলো সে। এবার ভিতর থেকে একটা ক্ষীণ শব্দ এলো। কিছুক্ষণ পরে দরজার ফাঁক দিয়ে একটা মৃদু আলোর আভাস পাওয়া গেল। তারপর খুলে গেল দরজাটা। দরজার ওপারে একটা পুরুষ অবয়ব, বয়সের ভারে যা সামনে ঝুঁকে আছে খানিকটা। ডাকুদা, অস্ফুটে বলে উঠল রূপু। তারপর গলায় জোর এনে বলল, ঠাম্মি কোথায় গো? ফোন করে তার কথা শেষ করতে দিল না ডাকুদা। ঘর ঘরে সর্দি জড়ানো গলায় রূপুকে থামিয়ে সে বলে উঠল, দিদি কথা পরে হবে, আগে ভিতরে এসো বলে একপাশে সরে দাঁড়িয়ে রূপুর ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিল সে। ঘরে ঢুকতেই একটা গন্ধ নাকে এলো তার। নাকটা কুঁচকে নিল রূপু। তারপর ঘরের মধ্যে জ্বলা বাল্বের হলুদাভ আলোয় দেখলো ঘরের অবস্থা বেশ নোংরা। এদিকে ওদিকে পুরো ধুলো জমে। রূপুকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে এগিয়ে এলো ডাকুদা। গলায় ঝোলানো গামছাটা দিয়ে তাড়াতাড়ি মুছে দিল একটা চেয়ার। সেটাতেই ধপ করে বসে এবার সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো রূপু, ডাকুদা, ঠাম্মির কি হয়েছে বলো তো? এরপর মাটিতে বসে পড়ে ডাকুদা যা বলল সেটা এইরকম। করোনার প্রভাব তখন প্রবলভাবে চলছে। বেশ কদিন তোমার ফোন না পেয়ে গিন্নিমা ভয়ানক দুশ্চিন্তার মধ্যে পড়ে। তিনি ধরেই নিয়েছিলেন তার দিদি ভাইয়ের হয়তো ভয়ঙ্কর রকম বিপদ হয়েছে, বা এই মারণ রোগ থাবা বসিয়েছে দিদি ভাইয়ের ওপরে। গ্রামের শেষ প্রান্তে ছিল মঙ্গলচণ্ডীর থান। গ্রামের মানুষের বিশ্বাস, মা কখনো সন্তানের ডাক অগ্রাহ্য করেন না। সেদিন সকাল থেকেই মারাত্মক ঝড় জল চলছিল, কিন্তু সেসব মাথায় করেই দুপুরের দিকে গিন্নিমা চললেন পুজো দিতে। ফিরে আসার সময় প্রায় বাড়ির কাছে এসে বজ্রপাতের দ্বারা তড়িতাহত হয়ে মৃত্যু হয় তার। ডাকুদার সব ব্যবস্থা করে। রূপুকে খবর দেওয়া যায়নি, কারণ মোবাইল গিন্নিমার সঙ্গে করে নিয়ে গেছিল। ওর মধ্যেই রূপুর নম্বর ছিল। শুনে অশ্রু বাইতে থাকে রূপু। তাহলে কি সেদিন হসপিটালে সত্যি ঠাম্মি এসেছিল দেবী হয়ে শেষ দেখা দিতে? আর এই তাগা বলে সে নিজের হাতের দিকে তাকালো। সেই লাল হলুদ তাগা। চোখে এবার অশ্রু গান ডাকলো রূপু। এভাবেই সে বসে রইল চুপচাপ। সে খেয়াল করেনি কখন যেন ডাকুদা উঠে গেছে তার পাশ ছেড়ে। এক সময় ডাকুদার ডাকে তার চমক ভাঙল, খেতে এসো দিদি ভাই।